যদি কখনো তোমাদের বাড়ির পূর্বপুরুষ গত হয়ে যাওয়ার পর তোমাকে এসে বলে যে তোমাকে তারা তাদের জগতে নিয়ে যেতে এসেছে, তবে তুমি কি যাবে তাদের সাথে? নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। আজকের ঘটনাটা কিছুটা এরকমই। তার আগে আরও একটি ঘটনা আছে, অবশ্য আজকের দুটো ঘটনা পরপর তোমাদের জন্য, আর দুটো ঘটনাই কিন্তু মারাত্মক রকমের ভয়ঙ্কর দুটি ঘটনা। প্রথম ঘটনাটা এসছে বালিগঞ্জ থেকে, দ্বিতীয় ঘটনাটি এসেছে কালীঘাট থেকে। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 85 নম্বর এপিসোড। কিন্তু তার আগে আজকের ঘটনাটা শুনছো তাদেরকে বলছি, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। ঘটনা পাঠে আমি রাজ, শুরু করছি আজকের 85 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার রাস্তা ও প্রেজনী পরিবার, আমি বালিগঞ্জের পৌলমী রায়। বেশ কমাস ধরে আমি তোমার ঘটনাগুলো শুনি, এবং তার মধ্যে বেশ কিছু ঘটনা আমি রিলেটও করতে পারি, কারণ এমনই কিছু কিছু ঘটনা আমার পূর্ব জীবনে অর্থাৎ শৈশবে অথবা যৌবনকালে আমি চাক্ষুষ দেখেছি। তাই ভাবলাম তারই মধ্যে একটা অন্যতম ভয়ঙ্কর ঘটনা তোমাকে পাঠাই। আশা করছি তোমার ভালো লাগবে। এইভাবেই আরও নতুন নতুন ও অন্যান্য স্বাদের ঘটনা আমাদেরকে গিফট দিতে থাকো, পাশে আছি। এবার ঘটনায় আসছি। সেইবার প্রায় 6 মাস পর ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরেছিলাম। না, আমি ব্যাঙ্গালোরে থাকি না, নার্সিং ট্রেনিংয়ের জন্য যেতে হয়েছিল ব্যাঙ্গালোরে। তাই পুজো কাটিয়ে প্রায় 6 মাস পর বাড়ি ফিরেছি শুনে আমার কিছু বন্ধু বান্ধব ঠিক করে যে নিজেদের মধ্যেই একটু টাইম স্পেন্ড করব। তাই ঠিক করি যে একদিন কলকাতার কিছু কিছু জায়গায়, যেমন কুমোরটুলি ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও প্রিন্সেপ ঘাট, এমন কিছু কিছু জায়গায় ঘুরতে যাব। তা এই প্রসঙ্গে আমাদের মধ্যে কারোরই আপত্তি ছিল না। 2022-এর 6 নভেম্বর সকাল সকাল বেরিয়ে পড়ি বন্ধু বান্ধবরা মিলে। বেশ এক্সাইটেড ছিলাম, আর সেটাই স্বাভাবিক। তবে সমস্ত এক্সাইটেড যে এমনভাবে ধূলিসাৎ হয়ে যাবে তা সত্যিই আমাদের মধ্যে কেউ ভাবতে পারিনি। তখন বোধহয় দুপুর 1:30। হঠাৎ আমার এক বন্ধু প্রিয়াঞ্জনার কাছে খবর আসে আমাদেরই একজন বন্ধু রিয়াঙ্কা, ওর মেন রোডে বেশ বড় সড়ো একটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এবং রাস্তার লোকেরাই ওকে নিয়ে পিজিতে ভর্তি করেছে। পিজি বলতে এখানে যারা জানে না, পিজি আমাদেরই কলকাতার একটি বেশ বড়সড় হসপিটাল। এই শুনে তোমরাই বলো না আর থাকা যায়। আর সময় নষ্ট না করে ছুট দিই হসপিটালের উদ্দেশ্যে। আমাদের 4 জনের মধ্যে সবচাইতে বেশি চিন্তায় ছিল স্নিগ্ধা, কারণ রিয়াঙ্কার সবচাইতে কাছের বন্ধু ছিল স্নিগ্ধা। প্রায় 1.5 ঘন্টার পর যখন হসপিটালে এসে পৌঁছই, ততক্ষণে সেইখানে রিয়াঙ্কার বাড়ির লোক এসে উপস্থিত। তবে বন্ধুকে দেখতে এসে রিম্পার যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে তা সত্যিই আমরা কেউই ভাবতে পারিনি। রিয়াঙ্কাকে দেখে ও ডক্টরের সাথে কথা বলে বুঝলাম রিয়াঙ্কার সেরে উঠতে একটু সময় লাগবে। পা আর হাতে বেশ ভালোই আঘাত পেয়েছে। বিকেল 7টার সময় অবস্থা কিছুটা সামাল দিয়ে আমরা রওনা হই নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তবে এর মধ্যেই না জানি কেন রিম্পা কেমন যেন অদ্ভুত কিছু কিছু আচরণ করতে শুরু করলো। যেমন রাস্তায় চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়া, মাঝে মাঝে পেছনে ঘুরে ঘুরে দেখা, ও আমাদেরকে বলতে থাকে যে কেউ নাকি ওর পিছু করছে। তা আমরা এতে তেমন কেউই পাত্তা দিই না, হেসে ওকে নিয়ে মজাই করতে থাকি। 8ই নভেম্বর রিম্পার বাড়ি থেকে কল আসে আমার কাছে। ফোনে ওর মা আমাকে যা যা বলল তা হয়তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ
অথবা এই উন্নত জীবনে কেউ বিশ্বাস করতো কিনা তা সত্যি সন্দেহ। কিন্তু রিম্পার বাড়ি গিয়ে রিম্পার অবস্থা দেখে আমার সন্দেহ যেন বিশ্বাসের দিকে ঝুঁকতে শুরু করে। গিয়ে যে এমন একটি দৃশ্য দেখব তা সত্যি আমি কল্পনাও করতে পারিনি। দেখলাম রিম্পা প্রায় অর্ধনগ্ন অবস্থায় খাটের ওপর থেকে নিচের দিকে মাথা ঝুলিয়ে চোখগুলো বড় বড় করে শুয়ে আছে। তার মুখে অজস্র নখের আঁচড়ের দাগ। আর সে যে চাহনিতে আমার দিকে তাকিয়ে ছিল তা ভাবলেই আমার গায়ে কাঁটা দেয়। রিম্পার মায়ের সাথে কথা বলে জানতে পারলাম ওই দিন হসপিটাল থেকে আসার পর থেকেই রিম্পা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। ধীরে ধীরে অবস্থা আরো খারাপ হয়। এইসব দেখার পর আমি আমার একজন জেঠুকে কল করে সমস্ত ঘটনা বলি। আমার জেঠু একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিসার্চার। আমার জেঠু এইসব নিয়ে একটু নাড়াচাড়া করতে ভালোবাসে, আর তার জানাশোনা অনেক এমন লোকজন আছে যারা এইসব বিষয়ে অনেক জ্ঞানগণ্য ব্যক্তি। তাই তাকে ফোন করে সমস্ত ঘটনাটা বলার পর তিনি 1 ঘন্টার মধ্যেই তারই একজন বন্ধুকে পাঠায় রিম্পার বাড়িতে, এবং তিনি এসে সবটা সামাল দেন। প্রায় 3 ঘন্টার পর রিম্পা স্বাভাবিক হয়। রিম্পা স্বাভাবিক হওয়ার পর সেই আঙ্কেল আমাদেরকে বলেন, আপাতত ওর শরীরে যা ছিল তাকে ওর শরীর থেকে তুলতে সক্ষম হয়েছি, তবে এই কটা দিন ওকে একটু সাবধানে রাখবেন। মা পৌলমী, তুমি বলো তো, তোমরা হসপিটালে যেদিন গিয়েছিলে তোমাদের কি কোনোভাবে চুল টুল কিছু খোলা ছিল? আমি বললাম, হ্যাঁ, আমরা তো ঘুরতে গিয়েছিলাম, তা বেশিরভাগ সবারই চুল নিজের নিজের মতন করে বেঁধে গেছিল, কেউ কেউ খুলে গিয়েছিল। কেন বলো তো জেঠু? তা থেকেই সমস্যা শুরু হয়। একে তো চুল খোলা, তার মধ্যে ঘুরতে গিয়েছিলে, পারফিউম তো ইউজ করবেই। এই থেকেই ওই স্পিরিট আকৃষ্ট হয়। এরা খোলা চুল আর সুগন্ধ খুবই পছন্দ করে, আর সবার মধ্যে ওকেই আক্রমণ করে, কারণ সবার মধ্যে ওর রাশটা একটু হালকা, তাই খুব সহজেই আক্রমণ করতে পেরেছে ওর উপরে। তবে চিন্তা নেই, আমি সম্পূর্ণ ঘর বন্দনা দিয়ে যাচ্ছি, আর একখানা তাবিজ ওকে দিয়ে যাচ্ছি, একটু পরিয়ে রাখবেন। দেখবেন ও কিছুদিনের মধ্যে ভালো হয়ে উঠবে, তবে একটু ওকে চোখে চোখে রাখবেন। এই ঘটনার পর কিছুদিনের মধ্যেই রিম্পা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তবে ওর জীবনে যে এত বড় ঘটনা সত্যি একটা প্যানিকের সৃষ্টি করবে তা আমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছিলাম। প্যানিক বললাম তার কারণ এখনো মাঝে মাঝে শুনতে পাই, অথবা ওর মা ওর ফ্যামিলির কাছে জানতে পারি যে এখনো রিম্পা রাতের বেলা ওই ঘটনা মনে করে এখনো চমকে ওঠে, ঠিকভাবে সে ঘুমাতে পারে না। এই ছোট ছোট জিনিস অথবা ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমাদের জীবনে যে কতটা বেশি ইম্প্যাক্ট ফেলে তা সত্যিই আমরা কিন্তু কেউই জানি না। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আর থ্যাংক ইউ সো মাচ পৌলমী আজকের এই ঘটনাটা পাঠানোর জন্য। আর হ্যাঁ, তুমি বললে যে তোমার পূর্ব জীবনে নাকি আরও কিছু কিছু ঘটনা এমন ঘটেছে যেগুলো তুমি চাক্ষুষ প্রমাণ ছিলে। তুমি যদি চাও আমাদের কিন্তু ওই ঘটনাগুলোও পাঠাতে পারো। আর সত্যি এই ঘটনাটা কিন্তু মারাত্মক ঘটনা একটি ছিল। সত্যি মানে খোলা চুল অথবা এরকম পারফিউম দিয়ে হসপিটাল যাওয়া বা শ্মশানে যাওয়া, আর সত্যি এগুলো কিন্তু করা উচিত নয়। আর তোমরা অবশ্যই না জেনে গিয়েছিলে সেটা আলাদা কথা। আর যারা ঘটনাটা শুনছো তাদেরকে বলছি, খোলা চুল অথবা পারফিউম ইউজ করে কোনোদিন এমন কোনো জায়গায় যাবে না যেখানে যাওয়া কিন্তু নিষিদ্ধ। ওইসব করে যাওয়া, যেমন হসপিটাল অথবা আমাদের শ্মশান, কবরস্থান, এইগুলোতে যাওয়াটা একদমই উচিত নয়। তাই আবারও বলছি ধন্যবাদ এরকম একটি ঘটনা দেওয়ার জন্য। আর আমি চেষ্টা করি প্রত্যেকবার তোমাদের কাছে কিছু যেন নতুন নতুন স্বাদের, ভিন্ন ভিন্ন স্বাদের ঘটনা তোমাদের কাছে আনার, যাতে তোমরা সেই ঘটনা থেকে কিছু শিখতে পারো, যাতে ওরকম ভুল তোমরা না করো, আর সেই ভুলের কারণে যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়ে যায়। তাই তোমাদের কাছে প্রত্যেকবার কিছু ভিন্ন ভিন্ন স্বাদের ঘটনা নিয়ে আসি। শুরু করছি আজকে দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা আমি ঠিক যেভাবে শুনেছি তোমাদেরকে সেইভাবেই শোনাচ্ছি। ঘটনাটা কালীঘাটের একটি ঘটনা, আর যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার নাম
বিশাল মাইতি। বিশাল মাইতি ঠিক আমাকে যেমনভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে বলছি। ঘটনাটা ঘটেছিল 2023-এর ডিসেম্বর মাসের দিকে। বিশালের ঠাকুমার বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। একদিন হঠাৎই বিশালের ঠাকুমা বিশালের কাছে এসে বলে যে সে নাকি তাদের পূর্বপুরুষদেরকে দেখতে পাচ্ছে। মানে বিশালের ঠাকুমার স্বামী, মানে বিশালের দাদু, তারপর বিশালের ঠাকুমার বাবা মা, এমনই কিছু কিছু পূর্বপুরুষদেরকে সে নাকি দেখতে পাচ্ছে। এবং দেখতেও পাচ্ছে এমনই সময় যখন সম্পূর্ণ দুনিয়া ঘুমিয়ে, মানে ঠিক রাত্রির বেলা। এসে নাকি তার পূর্বপুরুষরা তাকে বলছে তারা নাকি তাকে নিয়ে যেতে এসেছে, তারা নাকি তাকে নিয়ে যেতে চায়। এমনই কিছু কিছু ঘটনা ঘটে। এবং একটা সময় তো এমনও হয় তার সঙ্গে কিছু না কিছু দুর্ঘটনা ঘটতেই থাকে। অনেকবার বিশালকে তার ঠাকুমা নাকি এসে বলে যে সে নাকি প্রত্যেক দিন এমন অনুভব করছে তার খাটের পাশে এসে নাকি তার পূর্বপুরুষরা তাকে বলছে তারা নাকি তাকে নিয়ে যেতে এসেছে। এর কারণ বিশাল বা বিশালের বাড়ির লোক কেউই বুঝতে পারে না। বাড়িতে এসে অনেক ঝাড়ফুঁকো করায়, অনেক পুরোহিতদেরকে ডেকে এনে পূজা পাঠও করানো হয়, তবে এতে কোনোতে লাভ হয় না। প্রায় 1 থেকে 2 মাস এরকম চলার পর হঠাৎ করেই একদিন বিশালের ঠাকুমা মারা যায়। বিশালের ঠাকুমা মারা যাবার পর বিশাল একদিন একটি দৃশ্য দেখে। হঠাৎই বিশালের ঘুমটা ভেঙে যায় এবং দেখে তার খাটের পাশে বিশালের দাদু ও বিশালের ঠাকুমা দুজন মিলে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে বলছে যে তুই এই জগতে ভালো থাকবি না, তুই আমাদের সঙ্গে চল, তুই এই জগতে থাকবি না, তুই আমাদের সঙ্গে চল। এমন প্রায় অনেকবার করে বলতে থাকে বিশালকে। তবে বিশাল এর কোনো উত্তর দিতেই পারে না, কারণ তার সম্পূর্ণ শরীর নাকি তখন ভারী হয়ে গিয়েছিল। অনেকক্ষণ এমন চলার পর যখন সম্পূর্ণ গায়ে জোর লাগে, একবার ঝটপটিয়ে ওঠে বিশাল, উঠে দেখে তার খাটের পাশে কেউই থাকে না। এরপর একই ঘটনা বিশালের সঙ্গে অনেকবার ঘটার পর তার মা বাবাকে বিশাল বলে। তারপর ঘরে আবারও নাকি পূজা পাঠ করানো হয়। তখন কোনো এক পুরোহিত মশাই বিশালদের বাড়িতে এসে বলেন যে বিশালদের ওপরে তাদের পিতৃপুরুষ, মানে তার ঠাকুমা, দাদু অথবা তার আগে যারা এরা ছিলেন তারা নাকি রুষ্ট হয়ে আছেন, যেই কারণে তারা এসে তার ভবিষ্যতের যে প্রজন্ম তাকে নিয়ে যেতে চায়, তাদের বংশটাকে সম্পূর্ণ নিঃশেষ করে দিতে চায়। সেই কারণেই তারা এইসব করছে। এরপর এই ঘটনা শোনার পর সেই পুরোহিত মশাইকে দিয়েই তাদের বাড়িতে নাকি কিছু কিছু পুজো করানো হয়। তারপর নাকি ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এই ছিল ঘটনা। আর জানি না এই ঘটনাটা, এরকম কোনো ঘটনা তোমরা কতজন শুনেছো অথবা কতজন আর কি রিলেট করতে পারলে আমি জানি না। কারণ এরকম ঘটনা আমি শুনেছিলাম যে যমদূত আসে সামথিং, যদি কারোর মৃত্যু কাছে চলে আসে, যমদূত নাকি এসে তাদেরকে দেখা দেয়। যমদূত মিনস সামনে কোনো ছায়া দেখতে পায়। অনেকে হয়তো তার আগের, মানে ওই বললাম না যে আগে যারা পূর্বপুরুষ তাদেরকে দেখতে পায়। সো এটাই আমি শুনেছিলাম, বাট এরকম কোনো ঘটনা সত্যি আমার কাছে একদম নতুন। ওই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাদেরকেও কীভাবে ঘটনা পাঠাবে, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার জন্য ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক। প্রথম 100 জন হয়ে গেলে আমাদের 5 জনের পরিবারের জন্য আছে মারাত্মক একটি সারপ্রাইজ। তাই সারপ্রাইজটা দেখার জন্য জলদি 100 জন মেম্বার কমপ্লিট করে দাও। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওখানেই বলতে গেলে প্রচুর সব কিছু আপডেটগুলো আসবে পেজ জন্য, তাই তাড়াতাড়ি করে জয়েন করো। আজকের জন্য এতটাই। আমি ফিরছি পরের শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।